বলেছিলাম যে এই অধ্যায়ের আলোচনাগুলো আমাদের অনেক কাজে লাগবে। যাই হোক, আমরা গতদিনের আলোচনার পরে যদি আবার একটু আলোচনা করি তাহলে আলোচনাগুলো কি আসতে পারে। প্রথমত আমরা তো দুইটা প্রান্ত গতকালকে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের প্রেরণ প্রান্ত, অর্থাৎ যেখানে আমার পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা, আর লোড পরিচালনার জন্য এইটা হচ্ছে আমার গ্রহণ প্রান্ত। এখন হিসাব বিকাশটা কি এই গ্রহণ প্রান্ত আর প্রেরণ প্রান্তের মধ্যে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ইত্যাদির যে অসামঞ্জস্যতা অর্থাৎ মানের যে তারতম্য, সেই তারতম্য বিষয়ে জ্ঞান অর্জন করা। এখন সেই তারতম্য হওয়ার পেছনে যারা দায়ী সেটা হচ্ছে পরিবহন লাইনের এই বাধা। একটা হচ্ছে তার মূল বাধা, যেটাকে আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স, যেটাকে আমরা তার হিসাবে দেখি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে, এটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আর উৎসের প্রকার, অর্থাৎ উৎসটা কি আমাদের এসি, যার জন্য আমাদের তৈরি হয়েছিল ইন্ডাকট্যান্স, সেখান থেকে একটা বাধা যেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এটা যে দৈর্ঘ্যই হোক না কেন এটা থাকবেই, এটা হতেই হবে। যার জন্য যে দৈর্ঘ্যই হোক না কেন এই উভয় প্রান্তের ভেতরের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ইত্যাদির মান আর এক থাকে না বা পাওয়া যায় না। যার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হয় এদের উপস্থিতি দিয়ে বা এদের এরা কি প্রভাব ফেলে তার উপরে। তো এই যে এরা দুইজন যে প্রভাবটা ফেলে, এই প্রভাবটা ফেলে এই বিষয়টা কি ধরনের হয় সেটা আমরা আজকে একটু দেখে নিয়ে তারপরে অঙ্কের ভেতরে যাব। প্রথমত হচ্ছে লোড, যে পাওয়ারটা আমার আসছে সেই পাওয়ারটা ব্যবহারের জন্য আমরা বলছি কি লোড পরিচালনা। এই লোড পরিচালনা আছে আমাদের তিন রকমের, খেয়াল করতে পারছো কিনা? লোড আছে আমার তিন রকমের: ইন্ডাকটিভ টাইপ লোড, রেজিস্টিভ টাইপ লোড, ক্যাপাসিটিভ টাইপ লোড। এখন এইগুলো চেনা জানা বা বোঝার উপায় কি? চেনা জানা বা বোঝার উপায় হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টরের ধরনের উপরে। পাওয়ার ফ্যাক্টরের ধরন, যেমন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই নামের সাথেও আমরা ধরন কিন্তু বুঝতে পারবো। যদি বলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মান যাহাই হোক, তাহলে বুঝবো যে লোডটা পরিচালিত হচ্ছে সেই লোডের প্রকৃতি হচ্ছে ইহা রেজিস্টিভ টাইপ লোড। যদি বলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে বুঝবো যে ইন্ডাকটিভ টাইপ লোড। যদি বলে লিডিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমরা বুঝবো ক্যাপাসিটিভ টাইপ লোড। তাহলে বোঝা গেল এটা। এখন আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ব্যবহৃত, বেশি লোড পরিচালনার ক্ষেত্রে এটা, আমরা এটার উপরে অবস্থান করবো বেশি। কিন্তু এই দুইটা যে নয় তা না, এটাকে স্ট্যান্ডার্ড ধরেই আমরা হিসাব নিকাশ বা ইত্যাদি করব, পরবর্তীতে কনভার্ট করব হচ্ছে ওইগুলোর সাথে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা লিডিং পাওয়ার ফ্যাক্টর কি হয়। এমত অবস্থায় এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিছু বিষয় আমি ধরে নেব, দিয়ে এটার একটা রৈখিক চিত্র আমি ডেভেলপ করব, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে বা এটা বুঝলে তোমার অন্যান্য সাবজেক্টেরও হিসাব নিকাশে একটু বোঝা যাবে। সেটার নাম হচ্ছে ভেক্টর চিত্র। এটা হচ্ছে কি ভেক্টর চিত্র। অর্থাৎ লোডটা যদি ইন্ডাকটিভ টাইপ লোড হয় বা পাওয়ার ফ্যাক্টরের ধরন অনুযায়ী যদি পাওয়ার ফ্যাক্টরটি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সম্পূর্ণ লোড হয়, তাহলে তার ভেক্টর চিত্রটা কেমন হবে এই ধরনের একটি পরিবহন লাইনে, অর্থাৎ সেই স্বল্প দৈর্ঘ্য পরিবহন লাইনের ভেক্টর চিত্র। সেই ভেক্টর চিত্রটা আমি একটু দেখাচ্ছি, বিষয়গুলো খেয়াল করবা। ফার্স্টে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর চিত্র। ভেক্টর চিত্র আঁকানোর জন্য এই অক্ষ আগে ঠিক করে নেবা। এটা কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের অবস্থান আমি এখানে দেখিয়েছি, আর কিছুই না।
ভেক্টর চিত্র মানে হচ্ছে যে চিত্রটার ভেতরে মান এবং দিকের অবস্থান থাকবে। দিক বলতে কোণ। তাহলে যে চিত্রায়িত অবস্থান দাঁড়াবে সেটাই হচ্ছে আমার ভেক্টর চিত্র। এই ভেক্টর চিত্রের মূলত কম্পোনেন্ট হচ্ছে ভোল্টেজ, কারেন্ট আর কোণ। এই তিনটা সমন্বয়ে চিত্রের চিত্রায়িত অবস্থা হবে। বোঝা গেল কথাটা? এখন লোড পরিচালনাও কিন্তু এরা তিনজন আছে, দেখো খেয়াল করে, ভোল্টেজ, কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর। তাহলে লোড হয়ে গেল। তাহলে সেই লোডের পরিচালিত ভোল্টেজ হচ্ছে এটা, প্রবাহিত কারেন্ট হচ্ছে এটা, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এটা। যদি ইহা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে কোনটা কি? আমরা বলি বিয়োগবোধক কোণ। আমি একটুখানি ধারণা নিতে বলেছিলাম কতদিন, যে সার্কিট 1 এর ভেতরে এদের অবস্থানের কারণে। তো বিয়োগবোধক কোণ কিসের বিয়োগবোধক হয়? এই বিয়োগবোধক বা যোগবোধক দুইটাই কিন্তু বিষয় আছে, কিন্তু প্রচলিত ধারাবাহিকতায় আমরা বিয়োগবোধক ধরি। এর ব্যাখ্যাটা হচ্ছে, লোড পরিচালনার ক্ষেত্রে ভোল্টেজটাকে আমরা সাধারণত তারতম্য ঘটাই না, ভোল্টেজটাকে স্থির রাখি। যার সার্কিটের পরিভাষায় যার নামকরণ একবারে হচ্ছে, যার নাম হচ্ছে প্যারালাল সার্কিট। আমরা যত লোড আছে সব চালাবো, কিন্তু এই সার্কিটটাকে প্যারালাল। উদ্দেশ্যটা, ভেতরের বিষয়টা কি? সব জায়গায় ভোল্টেজ কিন্তু সমান, অসমানটা কি? তাহলে যেহেতু ভোল্টেজ সমান, আমি সরাসরি বলে দেবো যে এটা হচ্ছে আমার প্যারালাল সার্কিট। তো লোড পরিচালনায় ভোল্টেজটা সমান থাকার কারণে আমরা যখন রেখাপাত ঘটাবো, তখন প্রথম রেখাপাত ঘটাবো হচ্ছে ভোল্টেজের। প্রথম রেখাপাত ঘটাবো কার? ভোল্টেজের। মনে করলাম সেই ভোল্টেজটা হচ্ছে এই দিক, যার নাম হচ্ছে ভিআর। এখন কোণ এমত অবস্থায় যাকে আমি ধরে আঁকালাম, এর কোণটা বিবেচনা করলাম শূন্য। রেডি? আর কথা বুঝতে পারে, ভিআর এর কোণটা কি? শূন্য। বুঝা গেছে? তাহলে শূন্য কোণের রেখাপাতন কি হবে? শুধু মান। তার মানে এই আমার মানের রেখাপাতন। কি বোঝা যাচ্ছে কথা? এইবার কারেন্ট, ভোল্টেজ আঁকানো হয়ে গেছে, যে বলছি না কারেন্টের বিয়োগবোধক কোণ, তাহলে যোগবোধক হতে পারে। নির্ভর করবে তুমি প্রথমে কাকে আঁকিয়েছো। আমি যদি প্রথমে ভোল্টেজকে আঁকাই তাহলে হচ্ছে বিয়োগবোধক কোণের উপস্থিতি, কিন্তু যদি আমি কারেন্টকে আঁকাই তাহলে যোগবোধক কোণের উপস্থিতি হয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কারেন্টটা যেহেতু ভিন্ন, যার জন্য কারেন্টটাকে আমরা আঁকাতে পারি না। আমরা আঁকাই এই জন্য কাকে? ভোল্টেজ। সেই জন্য ভোল্টেজ। এই জন্যই এই ভোল্টেজকে স্ট্যান্ডার্ড ধরে কারেন্টের রেখাপাতন করি বিধায় ওই কৌণিক ব্যবধানের অবস্থানগুলো যে চিহ্নিতকরণ অবস্থা থাকে সেইটাকেই নামকরণ করে ফেলেছে, এবং ওটাই প্রচলিত হয়ে গেছে। যেমন বলি না যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, দেখো পাওয়ার ফ্যাক্টর বললি ভোল্টেজ থেকে কারেন্ট, কেউ কিন্তু বলে না কারেন্ট থেকে ভোল্টেজ। কারণ কারেন্ট থেকে ভোল্টেজ বলতে গেলে সব কথা তার উল্টা হয়ে যাবে। ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকলে তার নাম হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমি যদি এইভাবে কারেন্টকে দিয়ে বলি কারেন্ট থেকে ভোল্টেজ আগিয়ে থাকলে তার নাম হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কিন্তু বলি কোনটা? ভোল্টেজ থেকে কারেন্ট। এই জন্য ভোল্টেজটার ক্ষেত্রে আমাদের লোড পরিচালনায় একই থাকার কারণে ভোল্টেজ স্ট্যান্ডার্ড ধরি, যার সার্কিটের ভাষায়, ভেক্টর চিত্রের ভাষায়, যার নাম হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস। যে বাহুটার সাপেক্ষে, যে মূল বাহুটার সাপেক্ষে অন্যান্য বাহুর রেখাপাতন করব আমরা, সেই বাহুটার নাম হচ্ছে রেফারেন্স। এইবার ভিআর আঁকানো হলো কোণ শূন্য। এবার আইআর কি হবে? আইআর এর একটা মান, যদি সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আইআরটা করবে কি? ভিআর থেকে পিছিয়ে যাবে, এই পিছিয়ে দেবে। মান যাহাই হোক সেটা কিন্তু এক্সামিনার কখনো দেখে না, দেখে কিন্তু রেখাপতনের অবস্থা। এই যে কোণটা, এটাই হচ্ছে তার সেই পিছানো কোণ। সেই কোণটা আসবে কোথা থেকে? আসবে তার পাওয়ার ফ্যাক্টরের মান থেকে।
যেমন ধরো যে পাওয়ার ফ্যাক্টরের একটা মান বললাম cos থিটা আর সমান হচ্ছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে এখান থেকে আমি একটা থিটা পাবো না, cos ইনভার্স 0.8 দ্যাট মিন্স 36.86, এই কোণটা হচ্ছে সেই বিয়োগ। এটা বোঝা গেছে? এইবার এই রেখাপথটা অঙ্কিত হইল কার জন্য? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পারছো কথাটা? এইবার যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হতো বোঝা গেছে? যদি বলতো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তাহলে তো সমান। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার আমরা যেহেতু ল্যাগিং অবস্থান করছি, এই লোডের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট আর ফেজ কোণ, ভোল্টেজ কারেন্ট এবং ফেজ কোণের অবস্থান দেখো 58 শেষ হয়েছে। এই কারেন্টটা এর ভেতর দিয়ে আসছে, এই কারেন্টটাই এর ভেতর দিয়েও আসছে। এখানে আমরা হিসাব নিকাশের সুবিধার্থে গত দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি যে ক্যাপাসিট্যান্স জনিত প্রভাব খুবই নগণ্য বিধায় আমরা এখানে হিসাব নিকাশের তাকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু বাস্তবিক অবস্থা কিন্তু এটা নয়। বাস্তবিক অবস্থা থাকে কিন্তু খুবই নগণ্য মান। অবজ্ঞা করা মানে কি? যে মানটা ধরার আমার দরকার নেই, যার জন্যই যাহাই আইআর তাহাই আইএস হয়ে গেছে। বুঝতে পারছো কথাটা? এটা হিসাব নিকাশের জন্য। এখন এই আইআর হোক বা আইএস হোক, এর ভেতর দিয়েও প্রবাহিত হচ্ছে, এর ভেতর দিয়েও প্রবাহিত হচ্ছে কিনা? তাহলে উভয় দিকেই কারেন্টের। হ্যাঁ ইয়াকুব ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে উজ্জ্বলের কাছে ছিল, আমি সিগনেচার করে দিয়েছি, অসুবিধা নেই, আমি ক্লাসে আছি একটুখানি। হ্যাঁ হ্যাঁ, ওই যে সব অ্যাটাস্টেড করতে আসছে আর কি, দলে দলে। আচ্ছা দেখ, আমি আসি, অসুবিধা নেই। এটা আর এই কারেন্টের মানের কোনো পার্থক্য নেই। হিসাব নিকাশের সুবিধার্থে স্ট্যান্ডার্ড কথা বলছি না, কিন্তু আমি এমত অবস্থায় হিসাব নিকাশের সুবিধার্থে বলছি যাই আয়া। এইবার এই জায়গাটা খুব অ্যাটেনশন থাকবে। এই জায়গাটা অনেক ছেলে মেয়ে ঘোরাটি বোঝেই না, আন্দাজে গুলি মারার চেষ্টা করে। এই আইআর হোক বা আইএস হোক, তাহলে আমি এখানে যদি এই লিখে দিই আইআর ইজ ইকুয়াল টু আইএস, কোন অসুবিধা আছে নাকি? আছে? আইআর হোক বা আইএস হোক, কেউ কথা বলে না, জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতির উপস্থিতি আমাদের বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিক থাকতে পারে, আর এই মতো অবস্থায় তো আমাদের এই সাবজেক্টটা আছেই। আর আমাদের সামনের পর্বে তো এরও বড় বড় জিনিস আমাদের আরো আসবে, যার জন্য না বোঝার মানসিকতা কখনোই রাখা যাবে না। এই আয়ের যখন আইআর এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন সে দুইটা বিষয় কিন্তু ডেভেলপ করবে, এটা খেয়াল করো। একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। একটা হচ্ছে, না হলে তো ভেক্টর হবে না, ভেক্টরের সংজ্ঞাই হচ্ছে মান এবং দিক। শুধু একটাকে নিয়ে সেটাকে ভেক্টর বলা যাবে না, সেটা তখন হয়ে যাবে স্কেলার, সাধারণ যেটা। এই আইএস আর আর এরা দুইজন মিলে কি হবে? ভোল্টেজ তৈরি করবে। ড্রপ হোক, বলছি ভোল্টেজ তো তৈরি করবে। তাহলে সেই ভোল্টেজটার নাম মনে করলাম, নামটা আমি যা কি দেবা মনে করলাম V1। হলো হলো কি করে? সে আইএস এবং আর গুণ করার ফলে। বোঝা গেছে? এইবার এই আইএস এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার ফলে তৈরি হলো V1 মান এটা। এইবার আইএস এবং V1 এরা দুইজন মিলে আবার কৌণিক ব্যবধান তৈরি করে ফেলবে। দেখো এটা মাথায় ঢুকলো কিনা? আইএস আর এর প্রবাহিত হওয়ার ফলেই তো ভোল্টেজ তৈরি হলো। যে মানটা তৈরি হলো সেই মানের সাথে আইএস এর একটা কৌণিক ব্যবধান হতেই হবে। এইটাই হচ্ছে এসি। যদি সে না হতো তাহলে হিসাব নিকাশে ভেক্টরের কথা আসতো না। তাহলে এখন কি দাঁড়াবে?
ভোল্টেজ আর কারেন্ট কি কোন ব্যবধান করবে? 0 ডিগ্রি বা একই দিকে বা প্যারালাল। তিনটা কথাই কিন্তু মনের ভেতর থাকতে হবে অঙ্কনের সুবিধা পাওয়ার জন্য। কিন্তু 0 ডিগ্রি যে কথা, একই দিকে থাকা যে কথা, প্যারালাল লাইন সেম কথা। দেখো ভাবার্থ কিন্তু এক। তাহলে আমি যদি এখন V1 কে আঁকাতে চাই, এইটা তো ভোল্টেজের লাইন, এটা কি কারেন্ট, তাহলে ভোল্টেজের লাইনে তো ভোল্টেজকে আঁকাতে হয়। তাহলে এখন আমি V1 কে আঁকাবো, এখন আমি V1 কে যে আঁকাবো কিভাবে আঁকাবো? এই যে একই দিকে প্যারালাল কোণ শূন্য, তাহলে কিভাবে আঁকাবো? আঁকাবো হচ্ছে V1 এর মান যাহাই হোক উহার অবস্থান থাকবে IS বা IR যেদিকে আছে ঠিক সেই দিকে। এই ভাবার্থটা কি বোঝা গেল? যে কেন ওই দিকে? যে V1 এবং IS এরা দুইজনের ভেতরে কৌণিক ব্যবধান থাকবে না, প্যারালাল, একই দিকে, কোণ নেই, ভাবার্থ এক। বোঝা গেল? তাহলে এমত অবস্থায় আমি যদি V1 কে আঁকাতে চাই, তাহলে IS বা IR এর প্যারালাল আঁকাতে হবে কোণ শূন্য। এই হলো আমার V1। তোমরা যখন আঁকাবে, আমার একটু হয়তো একটু ব্যাখ্যা হতে পারে, তোমরা যখন আঁকাবে তখন হচ্ছে যেন IS বা IR এর প্যারালাল লাইন। তাহলে এখন কি দাঁড়ালো ভাবার্থ? V1 এবং IR বা IS এই দুইটা কি? এই বাহুদ্বয় প্যারালাল। কোণ কত? 0 ডিগ্রি। কেন 0 হয়েছে? জিনিসটা রেজিস্ট্যান্স জনিত। বোঝা গেছে? কোণ শূন্য যেটাই তুমি খাটাও দেখবা যে বিষয়টা কেটে গেছে। এটা কি ক্লিয়ার হলো? এইবার আসা যাক এক্সেল কি বলছে। এক্সেলে ঠিক অনুরূপ কথাগুলোকে আমরা নিয়ে আসি। V2 হচ্ছে তার এক্সেলের ভোল্টেজ, নাম দিলাম কি V2। কারেন্ট যাচ্ছে কি IS বা IR। তাহলে একই কারেন্ট, একটুখানি বলি তো, এটা যদি কারেন্টের লাইন, আমি যদি বলি এটাই কারেন্টের লাইন, কোনো অসুবিধা আছে? কেন নাই? অসুবিধা কোনো ব্যবধান নাই, কারণ দিক একই বিধায় উহাই ভোল্টেজের লাইন, উহাই কারেন্টের লাইন। এইবার V2 এবং যে কারেন্টের কারণে V2 তৈরি হয়েছে, এদের মধ্যে নিশ্চয় একটা কোণ হবে, হবে তো? সেই কোণটা কি হবে? 90 ডিগ্রি। এই জায়গাটা আগে 90 ডিগ্রিতে স্থির থাকবে, যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধান 90 ডিগ্রি। এইবার যোগবোধক না বিয়োগবোধক? এই কথাটা এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। 90 ডিগ্রি কৌণিক ব্যবধান, এটা আগে ঠিক করে ফেলবো। যোগবোধক বা বিয়োগবোধক এটা নির্ভর করবে কাকে আমি রেফারেন্স ধরবো তার উপরে ভিত্তি করে। যদি আমি ভোল্টেজের সাপেক্ষে ডাক দিই, কারেন্ট 90 ডিগ্রিতে পিছায়। আর যদি আমি কারেন্টের গায়ে রেফারেন্স ধরি, তাহলে ভোল্টেজ 90 ডিগ্রি। এখন দেখো আমি তো ভোল্টেজটাই V2টাই আঁকাবো, V2 তো আমি এখনো পাইনি, কিন্তু এর কারেন্টটা কিন্তু আঁকানো আছে। দেখো এর ভেতর কারেন্ট কে? IS বা IR। তাহলে এটা কারেন্টের বাহু, এটা যে কথা এটাও তো সেই কথা। তাহলে কারেন্ট আবার আঁকানো আছে। এইবার ভোল্টেজকে আঁকাবো এর সাথে কি হইল কতটা? এইটাই তো কারেন্টের লাইন, ঠিক আছে? কারেন্ট থেকে ভোল্টেজ 90 ডিগ্রি আগে চলে গেল না নাকি? তাও বোঝা যায়। এইটা কারেন্টের লাইন, মানে আমি তো এটা ভোল্টেজ, তো কারেন্টটাকে যদি আস্তে আস্তে ভোল্টেজের উপরে নিয়ে যায়, তাহলে ভোল্টেজের উপরে তো কারেন্টের মানের অবস্থান থাকবে, তাহলে এটাই কারেন্টের লাইন।
তাহলে আমি বলছিলাম যে 90 ডিগ্রি যোগবোধক বলবো না বিয়োগবোধক বলবো? যদি কারেন্টের সাপেক্ষে বলি তাহলে বলবো যোগবোধক, আর যদি ভোল্টেজের সাপেক্ষে বলি তাহলে বলবো বিয়োগবোধক। ভোল্টেজই তো আমি বার করছি, সুতরাং ওখানে তো সাপেক্ষে কথাটা আসছে না, ভিটুর মানই বার করবো। তাহলে আমার এটাই কারেন্ট, কারেন্ট থেকে ভোল্টেজটা 90 ডিগ্রি আগে। বোঝা গেছে? এইবার দেখো ভিআর, এই ভোল্টেজ যদি ভেক্টর যোগ করি তাহলে ভিএস পাবো। এবার দেখো ভিআর, এই যে ভি1, এই যে ভি2, এইবার এই দুই মাথা যদি যোগ করে দিই বোঝা গেছে? তুমি সার্কিটের ভাষায় যা বলবা ভেক্টরের ভাষাতেও একই উত্থাপিত হবে। কি বোঝা গেছে কিছু? হ্যাঁ, ইদানিং কি বুঝলে তোমাদের ব্যাপার? দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা? রেফারেন্স ছিল ভিআর, সেই এক্স অক্ষের উপরে যার অবস্থান ক্লিয়ার হয়েছে বিষয়টা? বই পড়েছে কি তোমাদের বই কিন্তু উল্টাপাল্টা, মানে বই বইয়ের মতো করে করছে, কারণ বইয়ের একটা চিত্র প্রেস পর্যন্ত যে অঙ্কিত করার জন্য তাদের আবার সুবিধা একটা চিন্তা করে। এই বাহুটাকে তুমি ঠেলা দিয়ে দাও, এই টোটাল বাহুটাকে যদি আমি ঠেলা দিয়ে আয়ারটাকে যদি এক্স অক্ষ বরাবর নিয়ে আসি তাহলে ত্রিভুজটা কিন্তু উপরের দিকে ধাবিত হয়ে যাবে। কিন্তু ওটা কিন্তু বোঝার বিষয় না, ওটা কিন্তু বোঝার জিনিস না। বোঝার জিনিস কিন্তু এটা, বই ওই ধরনের চিত্র আঁকিয়েছে বিধায় আমাকে ওই ধরনের আঁকাইতে হবে, নট নেসেসারি। কিন্তু তার অর্থ এই নয় যে বই যেটা আঁকিয়েছে সেটা ভুল করেছে, আমি এটা কিন্তু বলছি না। বই আঁকিয়েছে বইয়ের সুবিধা, বুঝেছো? আর তুমি করবা কি, তুমি বুঝেছো কিনা সেই বোঝার আলোকে তুমি চিত্র আঁকাবে। তাহলে এই চিত্রটা কি হলো, একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বা ইন্ডাকটিভ টাইপ লোডের ভেক্টর চিত্র। এটা কিন্তু একটা ফবিভাগের প্রশ্ন। তাহলে আমরা কি পারবো কিনা? বোঝা গেছে? এইবার যদি আমি ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর চিত্র আঁকাতে চাই তাহলে কি পারবো কিনা আসা যাক। কারো কোনো প্রশ্ন নাই তো এখানে? স্যার ওই যে ওখানে V1 আর V2 এর মাঝে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, ওইটা তো অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। ওইটা তো অ্যান্টি, মানে ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এই যে এখান থেকে এটা আগানো ডিরেকশন, আগানো ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে আমরা সাধারণত যেভাবে কোণের চিহ্নিতকরণ করি, আর ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে নেগেটিভ। তাহলে এটা মুছে দিলাম। আর কারো কোনো প্রশ্ন নাই তো? এবার আসা যাক রেজিস্টিভ টাইপ লোড, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এই হলো আমাদের ভোল্টেজ ভিআর। এখন আমরা কোনটায় আছি? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এর ভেক্টর চিত্র আঁকাবো। তাহলে কোনটা কি সেখানে? 0 ডিগ্রি। তারপর কারেন্ট শূন্য হলো কেন? ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের কারণে। কারেন্টের যে মানই হোক, এবার আঁকাবো কি করি? 0 ডিগ্রি যেদিকে ভোল্টেজ সেদিকেই কারেন্ট, আইআর সমান আইএস। তাহলে এই যে কারেন্টের বাহুটি আঁকানো হয়ে গেছে, বোঝা গেল কতটা? এরপর আবারও আসো, ওই কারেন্টটা যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সৃষ্ট ভোল্টেজ V1 একটি মান, দিক কি হবে? কারেন্ট যেদিকে
রেখাটাও হবে সেই দিকে এই কথাটার জন্য এইবার আমরা এইটুকু হচ্ছে ভোল্টেজ, এবার কারেন্ট এই দিয়ে দিলাম। এইটা কি সেই একই দিকে নয়? তুমি ভাবার তো খেয়াল করো, V1 যেদিকে আয়ার বা আয়ের যেদিকে আছে একই দিকে, তার মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী ফেজ কোণ 0 হয়ে গেছে। কি বোঝা গেল কথা? এইবার V2 কি হবে? আমার এই বরাবরই তো কারেন্টের লাইন, তাহলে ভোল্টেজ কি হবে? কারেন্ট হইতে ভোল্টেজ 90 ডিগ্রি আগে। তোমরা যখন 90 ডিগ্রি আর প্যারালাল লাইন, এইটা কিন্তু ভেক্টর চিত্রে এক্সামিনার নজরে ফেলায়, যার জন্য প্যারালাল লাইন আর 90 ডিগ্রি গুলো একটু খেয়াল করো। কখনো কিন্তু কেউ কোন এক্সামিনার 36.86 ডিগ্রি কোণ মাপবে না, এটা একটা আনুমানিক রেখাপাতন, কিন্তু প্যারালাল লাইন হয়েছে কিনা, 90 ডিগ্রি আছে কিনা, এইগুলো কিন্তু এক্সামিনার দেখে। তুমি নিজেই বুঝতে পারবা যে আমার কি এটা প্যারালাল হলো, আমার কি এটা 90 ডিগ্রি হয়েছে। তুমি যেভাবে বোঝো এক্সামিনারটার অন্য কিছু না, তাহলে সেও কিন্তু ওইগুলো বুঝতে পারবে। যার জন্য ভেক্টর চিত্রের ক্ষেত্রে প্যারালাল লাইন এবং 90 ডিগ্রি বিষয়গুলো খেয়াল করতে হবে। এইবার কি হলো? এটা VR, V1, V2, মাথা কোথায়? হয়েছে? বুঝা গেল কথা? তাহলে এটা কার আসলো? ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর চিত্র। দেখো আবারও কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এটাও একই কথা, V1 যোগ V2 এই অতিভুজ, তার মানে এটাই তো ভেক্টরিক্যালি সামেশন অফ V1 প্লাস V2, V1 প্লাস V2 প্লাস VR ইজ ইকুয়াল টু কি? VS। দেখো যে দিক দিয়ে তুমি ধরবা তোমার এটা মিলতেই হবে। কি বোঝা গেল কথা? ঠিক তো? ওকে, তাহলে এটা গেল আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর চিত্র। এইবার হচ্ছে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টরের ভেক্টর চিত্র হলে কি হবে? দেখো এই জাতীয় প্রশ্ন কিন্তু আবার তোমার ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর এই জাতীয় বিষয়ের ভেতরেও কিন্তু অবস্থান করছে, ঠিক আছে? যার জন্য জিনিসগুলো খেয়াল করো। এইবার হচ্ছে কি আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই আমার VR, এই কথা বলে না, এই হচ্ছে VR, যেটা পূর্ব থেকে বলছি যে রেফারেন্স অ্যাক্সিস এক্স অক্ষ বরাবর যে, সেটা হচ্ছে VR। এইবার কারেন্ট আঁকাবো, যেহেতু পাওয়ার ফ্যাক্টর লিডিং, তাহলে কারেন্টের অবস্থান কি হবে? ভোল্টেজ থেকে কারেন্ট আগিয়ে, এটাই IR, এটাই IS, এই হচ্ছে তার আগানো কোণ। কথা শেষ? এটা কার হইল? লিডিং পাওয়ার ফ্যাক্টর, ক্যাপাসিটিভ টাইপ লোড, তার ভেক্টর চিত্রের ভোল্টেজ এবং কারেন্টের অর্থাৎ লোডের ভেক্টর চিত্র কিন্তু অঙ্কিত হয়ে গেল। এইবার আসে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ভোল্টেজ হচ্ছে কে? V1, V1 এবং IS IR কি হবে এখানে? একই দিকে, কোনো কোণ থাকবে না, আঁকাবো, যার চিহ্নিত কোণ হচ্ছে প্যারালাল লাইন। তাহলে V1 কে আঁকাবো কি করে? IR বা IS আমার আঁকানো হয়ে গেছে। তাহলে এই বাহু আর এই বাহু কিন্তু প্যারালাল। এই V1 আঁকানো বুঝতে পারলে কিছু? যে V1 টা হচ্ছে IR বা IS এর প্যারালাল। ওকে, প্যারালাল, কোণ শূন্য,
একই দিকে, ভাব অর্থ কিন্তু একই। এই কথাগুলো মনে না রাখলে আঁকানোর ক্ষেত্রে যে সমস্যা হয় তার জন্য খেয়াল করবা। এবার একটা ভিটু, ভিটু কি হবে? ইহাই আইআর এর লাইন, ইহাই আইএস এর লাইন, ইহাই ভি1 এর লাইন, সব একই একই দিকে। তাহলে এটা যদি কারেন্টের লাইন হয় তাহলে তার ভোল্টেজের লাইন কি দাঁড়াবে? ভিটু আর বুঝতে পারছেন? এই বাহু থেকে যে এখানে যেভাবে আঁকিয়েছি সব ওই একই কথা, শুধু এর উপরে হচ্ছে তার অবস্থানের পরিপ্রেক্ষিতে হয়েছে ভিটু। এইবার ভি1 এটা, এটা ভি2, তাহলে এদের ভেক্টরিক্যালি যোগফলের নাম হচ্ছে ভি1 প্লাস ভি2। এদের যোগফলটা কি? ভি1 প্লাস ভি2। এইবার ভিআর ভেক্টরিক্যালি সামেশন অফ ভি1 প্লাস ভি2 ইজ ইকুয়াল টু এই যে লাল বাহুটা, এটাই হবে সেই ভিএস এটাই হবে। এটা কি হবে? আচ্ছা ওইটা আর একটু পরে আসছে, এইটাকে একটু নাম দিই। ছোট্ট করে যেটা লিখেছি এখানে এখন মাথা ঢুকিও না, এই জায়গাটা এখনো স্বচ্ছতা তোমাদের আসবে না। আমি আগে যেটা বলি সেটা একটুখানি খেয়াল করো। ভিএস পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে যে কিভাবে ভিএস পেলাম? ভিএস পাওয়া মানে তোমার সব হয়ে গেল। বুঝেছে? আমাদের রেফারেন্স কে ছিল? ভিআর। কেন ভিআর রেফারেন্স? এই বাহুটা থেকে অন্যান্য বাহুগুলো অবস্থান এবং দিক আমরা নির্ণয় করেছি। তাহলে ভিএস তো একটা মান, তাহলে রেফারেন্স হইতে উহার মানের দিকের তারতম্য কত, যার নাম হচ্ছে ভিএস এর কোণ। ভিএস এর কোণ থিটা এস না কিন্তু। তাহলে এই যে কোণ, এইটা রেফারেন্স আর এই লালটা হচ্ছে কি ভিএস, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ তার নাম হচ্ছে ভিএস এর কোণ। ভিএস এর কোণ মানে ভিআর থেকে সে কোন দিকে আছে, রেফারেন্স থেকে সে কোন দিকে অবস্থান করছে, নিচে না উপরে সেটা পরের কথা, কৌণিক ব্যবধানটাই হচ্ছে তার কোণের নাম। আর মনে বুঝতেই পারছেন, এটা হচ্ছে ভিএস এর। হ্যালো জি, আপনি কোথায় আছেন তাই বলেন, আপনি কোথায় আছেন? একাডেমিক শাখায়, ঠিক আছে আপনি ওখানে থাকেন, আমি আসছি, আমি একটু ক্লাসে আছি তো অনলাইনে, আমি একটু পরে আসছি। কি বলছিলাম, এই যে বলা বা বোঝাটাই হচ্ছে বড় বিষয়। আমি বলছি যে ভিএস একটা বাহু তো অঙ্কিত হয়েছে, তাহলে সে তো রেফারেন্সের সাপেক্ষে, মানে প্রথম যে বাহু তার সাপেক্ষে তার অবস্থানটা কি, যার নাম হচ্ছে ভিএস এর কোণ। কিন্তু বোঝা গেছে? এইবার বলছি থিটা এস, এখানে কি আসবে? আমাদের তিনটা উপাংশ, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, না হলে তো পাওয়ার পাবো না। তাহলে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর মানে কি? সেই কোণ, যে কোণের নামটা কি? থিটা এস। তাহলে থিটা এসটা হচ্ছে প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্টের মধ্যবর্তী যে কৌণিক ব্যবধান, হোক সে যোগবোধক হোক বিয়োগবোধক, সেটা পরের কথা। প্রেরণ প্রান্তের ভোল্টেজ এবং প্রেরণ প্রান্তের কারেন্ট, এই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ। এইবার তুমি দেখো
কালোটা কি ছিল আমার? আইআর বা আইএস, তাহলে প্রেরণ প্রান্তের কারেন্ট, প্রেরণ প্রান্তের ভোল্টেজটাকে ভিএস, তাহলে প্রেরণ প্রান্তের ভোল্টেজ আর কারেন্ট পেয়েছি। এদের মধ্যবর্তী যে কোণ যার নাম হচ্ছে থিটা এস। তাহলে থিটা এসটা কিন্তু কোথায় খেয়াল করো, কেউ যেন আবার এইটাকে থিটা এস বলে ফেলো না। এটা হচ্ছে ভিএস এর কোণ, এটা হচ্ছে ভিএস এর কোণ। তা কি হলো আলো? হ্যাঁ, কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। বিষয়গুলো কি ক্লিয়ার হলো কিনা তোমাদের কাছে একটু দেখো। এইগুলোই হচ্ছে শেখা। এরপরে হচ্ছে তুমি যদি মৌলিক এই জিনিস জেনে থাকো কোন একটা অঙ্কের ক্ষেত্রে, এখন কি পাবো আমি? মান পাবো, সামথিং ভ্যালু, কোণ পাবো, সামথিং ভ্যালু, অবস্থানটা চিহ্নিত করো, এটাই কিন্তু বোঝার বিষয়। কেউ যদি না বুঝে থাকে কখনোই প্রাপ্ত মান দ্বারা সে তার অবস্থানের দিকের নির্দেশনা সে কখনোই করতে পারবে না। বোঝা গেল কি কথাটা? তো যাই হোক, আমি আজকে আর করবো না, এই কারণেই তোমাদের ক্ষেত্রে বলি, আমাদের ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ, নাম হয়তো শুনেছ,